দেখো, আজকে আমরা সেকশন ওয়াইজ জিকে এখানে সোজা কথা। আর তোমরা চ্যানেলে যুক্ত থাকো, ভিডিওটা সম্পূর্ণ দেখো, অনেক কিছু জানবে। আর এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যেগুলো কিনা এসএসসিতে অনেকবার এসেছে, ঠিক আছে? অতএব ইম্পর্টেন্ট আছে। সো সবাই দেখো মনোযোগ সহকারে, নোট করে রাখবে যাতে নেক্সট টাইম এই ভিডিও না দেখতে হয়। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের মন চাইলে ভিডিও দেখার পরে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, যে প্রথম প্রশ্ন যেটা বলেছে যে প্রাচীন ভারতের কোন যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে? প্রাচীন ভারতের গুপ্ত যুগকে ভারতের স্বর্ণযুগ বলা হয়ে থাকে। তাহলে স্বর্ণযুগ হলো গিয়ে গুপ্ত যুগ, ঠিক আছে? নেক্সট, মানব দেহের দ্বারা বা মানুষের দ্বারা সবচেয়ে প্রথমে কোন ধাতু ব্যবহার করা হয়েছিল? মানুষের দ্বারা সব থেকে প্রথম ব্যবহার করেছিল কপার বা তামা। সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিল। তারপরে, ভগবান বুদ্ধ তার প্রথম উপদেশ কোথায় দিয়েছিল? সারনাথে ভগবান বুদ্ধ তার প্রথম উপদেশ দিয়েছিল, ঠিক আছে? তারপরে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড কোন শাসক নির্মাণ করেছিলেন? শেরশাহ সুরি। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, ঠিক আছে, এইটা নির্মাণ করেছিল শেরশাহ সুরি, ঠিক আছে? তারপরে, বিখ্যাত মহাকাব্য পৃথিবীরাজ রাসো এর রচয়িতা কে ছিলেন? পৃথিবীরাজ রাসো, বিখ্যাত মহাকাব্য এর রচয়িতা কে ছিল? পৃথিবীরাজ রাসো। সঠিক উত্তরটি হলো গিয়ে চাঁদ বরদাই ছিল পৃথিবীরাজ রাজো, বিখ্যাত মহাকাব্যের রচয়িতা চাঁদ বরদাই। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিল গুরু নানক দেব। শিখ ধর্মের প্রতিষ্ঠাতা ছিল। 1802 সালে বেসিনের সন্ধি ব্রিটিশ এবং কোন মারাঠা শাসকের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এটা হলো গিয়ে দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে হয়েছিল। কোন মারাঠা শাসক? তৃতীয় বাজিরাওয়ের সাথে হয়েছিল ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে যেই সন্ধি হয়েছিল, ঠিক আছে? আর এটা কত সালে হয়েছিল? 1802 সালে হয়েছিল। সন্ধিটার নাম হলো গিয়ে বেসিনের সন্ধি, ঠিক আছে? তারপরে বলছে 19 শতকে ভারতে যুক্তিবাদী চিন্তা ও চিন্তার স্বাধীনতার প্রসারের জন্য কে ইয়ং বেঙ্গল মুভমেন্ট প্রতিষ্ঠা করেছিল? Who founded the Young Bengal movement to promote regional thinking and freedom of thought in 19th century India? সঠিক উত্তর হেনরি লুই ভিভিয়ান ডি রোজিও। তিনি এই ইয়ং বেঙ্গল মুভমেন্টের প্রতিষ্ঠাতা করেছিল। তারপরে, সুরেন্দ্রনাথ ব্যানার্জি এবং আনন্দমোহন বোস কোন সালে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন? কত সালে? 1876, 1876, ঠিক আছে? বলছে 1907 সালে সুরাট বিভাজন, ঠিক আছে, সুরাট স্প্লিট এর সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিল? 1907 এর সময় সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। কে ছিল? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। হু প্রেসাইডেড ওভার দ্য সুরাট সেশন অফ কংগ্রেসের সুরাট অধিবেশন, যেটা 1907 সালে হয়েছিল, তার সভাপতিত্ব কে করেন? রাসবিহারী ঘোষ। নেক্সট, ইংরেজরা কাকে ভারতীয় অশান্তির জনক বলেছে? বাল গঙ্গাধর তিলককে ইংরেজরা ভারতীয় অশান্তির জনক বলেছে। বলছে যে মহাত্মা গান্ধী কোন আন্দোলনের সময় বিখ্যাত স্লোগান করেঙ্গে ইয়া মারেঙ্গে, করো অথবা মরো, এই স্লোগানটি দিয়েছিল? কুইট ইন্ডিয়া মুভমেন্ট, যেটা 1942 সালে হয়েছিল, মানে ভারত ছাড়ো আন্দোলনের সময় দিয়েছিল। তারপরে বলছে যে করো অথবা মরো স্লোগানটি কে দিয়েছিল? মহাত্মা গান্ধী হলো। আচ্ছা, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ সার্ভেন্ট অফ ইন্ডিয়ান সোসাইটি? সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? গোপাল কৃষ্ণ গোখলে। তিনি হলো গিয়ে সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটির প্রতিষ্ঠাতা। তারপরে বলছে যে এবার পলিটিতে এন্ট্রি করছি আমরা, ঠিক আছে? আচ্ছা, 8th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিল উইথ হুইচ সাবজেক্ট? ভারতীয় সংবিধানের 8 নম্বর তফসিলি কোন বিষয়ের সাথে সম্পর্কিত? এটা হলো গিয়ে রিজিওনাল ল্যাঙ্গুয়েজের সাথে সম্পর্কিত, ঠিক আছে? ভারতীয় সংবিধানে যে মৌলিক কর্তব্য, ফান্ডামেন্টাল ডিউটি, এই ধারণাটি আমরা নিয়েছি রাশিয়া, মানে এখন রাশিয়া, আগে যেটা ছিল ইউএসএসআর, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়ন। আচ্ছা, দেখো বলছে যে কোন কমিটি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন প্রতিষ্ঠার সুপারিশ করেছে? সঠিক উত্তর হলো কে শান্তানাম কমিটি। এই কমিটি কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন এই
কমিটি প্রতিষ্ঠার সুপারিশ করেছে? কে শান্তানাম কমিটি। তারপরে ভারতে কোন রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হওয়ার জন্য ন্যূনতম ভারতে কোনো রাজ্যের রাজ্যপাল নিযুক্ত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত দরকার? 35 বছর দরকার। ঠিক আছে, 35 তার এজ হলে সে যে কোনো রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হতে পারবে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার? এটা হলো গিয়ে আর্টিকেল নম্বর 32, যেটা কিনা সোল অফ কনস্টিটিউশনও বলা হয়ে থাকে, সংবিধানের আত্মা বলা হয়ে থাকে আর্টিকেল নম্বর 32কে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ রাষ্ট্রপতিকে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা দেয়? আর্টিকেল নম্বর 123 নম্বর আর্টিকেল দেয়। বলছে ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদ অস্পৃশ্যতা দূরীকরণের সাথে সম্পর্কিত, আনটাচেবিলিটি, এটা ইম্পর্টেন্ট আছে 17 নম্বর আর্টিকেল। তারপরে বলছে যে ভারতীয় স্বাধীন সংবিধানে কোন তপশিলি দল ত্যাগ বিরোধী আইন এর বিধান করা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন তপশিলিতে দল ত্যাগ বিরোধী আইনের বিধান করা হয়েছে? এটা হলো কি 10 নম্বর 10th শিডিউলে আছে, 10 নম্বর তপশিলিতে। আচ্ছা, ভারতীয় সংবিধান বিল ভারতীয় সংবিধানে অর্থ বিল মানি বিলের সংজ্ঞা দেওয়ার অনুচ্ছেদ কোনটি? এটা হলো কি আর্টিকেল নম্বর 110, আর্টিকেল নম্বর 110। তারপরে বলছে যে হুইচ ইজ দ্য আর্টিকেল দ্যাট ডিফাইন, এই কোন আর্টিকেল যেটা ডিফাইন করবে মানি বিল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশনের মধ্যে মানি বিলকে ডিফাইন করবে? কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নম্বর 110। ঠিক আছে, বলছে স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিল? স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিল কানিয়া, H.J. কানিয়া। ঠিক আছে, কানিয়া মনে রাখলেই হবে। কানিয়া ছিল স্বাধীন ভারতের প্রথম প্রধান বিচারপতি আর কি। আচ্ছা, এবার জিওগ্রাফিতে এন্ট্রি করছি আমরা। ঠিক আছে, তারপর বলছে যে কোন জলরাশি শ্রীলঙ্কাকে ভারতীয় মূল ভূখণ্ড থেকে আলাদা করেছে? এটা হলো কি পক প্রণালী বা পক স্ট্রিট। ঠিক আছে, বলছে ডানকান প্যাসেজ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কোন দুটি দ্বীপ গোষ্ঠীকে পৃথক করে? সেটা হলো গিয়ে রুটল্যান্ড দ্বীপ এবং লিটল আন্দামান। রুটল্যান্ড আইল্যান্ড অ্যান্ড লিটল আন্দামান, এই দুটো আইল্যান্ডকে এই দুটো দ্বীপকে পৃথক করে হলো গিয়ে ডানকান প্যাসেজ। ঠিক আছে, বলছে যে অযোধ্যা শহর কোন নদীর তীরে অবস্থিত? সারিও নদীর তীরে অযোধ্যা শহর অবস্থিত, সারিও নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, ভারতের বৃহত্তম সুপের মিষ্টি জলের হ্রদ কোনটা? এটা উলার হ্রদ হলো ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। তারপরে বলছে কোন রাজ্যকে ভারতের মশলা বাগান বলা হয়? কেরালা রাজ্যকে ভারতের মশলা বাগান বলা হয়। ঠিক আছে, প্রচুর পরিমাণে মশলা উৎপন্ন হয় কেরালাতে। কোন গিরিপথ শ্রীনগরকে লেহের সাথে সংযুক্ত করেছে? জজিলা পাস। এই গিরিপথটি শ্রীনগরকে কানেক্ট করেছে। ঠিক আছে, লের সাথে। ঠিক আছে, লে এর সাথে যুক্ত করেছে জজিলা পাস। কোন নদীকে উত্তর পূর্ব ভারতের জীবনরেখা বলা হয়ে থাকে? ব্রহ্মপুত্র নদীকে উত্তর পূর্ব ভারতের জীবনরেখা বলা হয়ে থাকে। সরিস্কা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? সরিস্কা টাইগার রিজার্ভ রাজস্থানে অবস্থিত। তারপরে বলছে কেওলাদেও জাতীয় উদ্যান। ঠিক আছে, কেওলাদেও ন্যাশনাল পার্ক, এটা কোথায় কোন রাজ্যে অবস্থিত? আচ্ছা, কেওলাদেও এটাও রাজস্থানে অবস্থিত। কেওলাদেও ন্যাশনাল পার্ক এটাও রাজস্থানে অবস্থিত। আর একটা হলো গিয়ে সারিস্কা টাইগার রিজার্ভ, এটাও রাজস্থানে অবস্থিত। হুইচ আফ্রিকান রিভার কাট দ্য ইকুয়েটর টোয়াইস? আফ্রিকার কোন নদী বিষুবরেখাকে দুবার অতিক্রম করেছে? সঠিক উত্তর হলো কি কঙ্গো নদী, কঙ্গো রিভার, কঙ্গো। ঠিক আছে, ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটা? আরাবল্লী হলো ভারতের প্রাচীনতম পর্বতমালা, আরাবল্লী। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়? নর্মদা নদীর উৎপত্তিস্থল অমরকণ্টক। কোন নদী কর্কট ক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? এটা হলো গিয়ে মাহি নদী। ঠিক আছে, মাহি নদীটা বলো তো কোথায় আছে? এই মাহি নদীটা কর্কট ক্রান্তি রেখাকে কোন রাজ্যে আছে মাহি নদীটা বলবে কমেন্ট করে। আর মাহি নদীটাই কর্কট ক্রান্তি রেখাকে ট্রপিক অফ ক্যান্সারকে দুবার কাট করেছে। তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এটা ভাগীরথী নদীর উপর অবস্থিত তেহরি বাঁধ। ঠিক আছে, তারপরে মেজর পার্ট অফ ইন্ডিয়া, ভারতের প্রধান বন্দর সমূহ। তারপরে বলছে যে দীনদয়াল বন্দর গুজরাটের কোন স্থানে অবস্থিত?
কান্ডোলাতে আছে। দীনদয়াল বন্দর এটা গুজরাটের কান্দোলাতে অবস্থিত, ঠিক আছে। বলছে কোন বন্দরটি স্থল বেষ্টিত এবং সুসুরক্ষিত? হুইচ পোর্ট ইজ ল্যান্ডলক অ্যান্ড ওয়েল প্রোটেক্টেড? কোন বন্দরটি স্থল বেষ্টিত এবং সুসুরক্ষিত? সঠিক উত্তর বিশাখাপত্তনম এই বন্দরটি, ঠিক আছে। তারপরে 31 অক্টোবর 2024 অনুযায়ী ভারতে কতগুলি নন মেজর বন্দর রয়েছে? 217টি নন মেজর বন্দর রয়েছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বারা নির্মিত ভারতের প্রাচীনতম চালু বন্দরের নাম কি? কলকাতা পোর্ট। কলকাতা পোর্ট হলো গিয়ে সব থেকে প্রাচীনতম চালু বন্দর, যেটা কিনা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানির দ্বারা প্রথম তৈরি করা হয়, ঠিক আছে। জওহরলাল নেহরু বন্দর কোন শহরে অবস্থিত? এটা নবী মুম্বাইয়ে জওহরলাল নেহরু পোর্ট এটা পাবো আমরা। আর মর্মুগাঁও বন্দর কোন রাজ্যে অবস্থিত? মর্মুগাঁও বন্দর এটা গোয়াতে অবস্থিত। মর্মুগাঁও বন্দর গোয়াতে অবস্থিত। জুয়ারি মোহনার প্রবেশদ্বারে কোন বন্দরটি অবস্থিত? মর্মগাঁও এই বন্দরটি জুয়ারি মোহনার প্রবেশদ্বারে অবস্থিত। আচ্ছা, এটা কোথায় আছে? এটা গোয়াতে আছে। হলো কোন বন্দরটি ভারতের ডায়মন্ড হারবার নামেও পরিচিত? এটা কলকাতা বন্দরটি ভারতের ডায়মন্ড হারবার নামেও পরিচিত। ভারতের দক্ষিণতম বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? ভারতের দক্ষিণতম যে বন্দর সেটা তামিলনাড়ু রাজ্যে আমরা পেয়ে যাব। তারপরে বলছে ভারতে প্রায় কতগুলি প্রধান বন্দর আছে? ভারতে প্রায় 13টি প্রধান বন্দর আছে। 13, ঠিক আছে, 13টি প্রধান বন্দর আছে। আচ্ছা, ভারতের প্রথম আকরিক লোহা রপ্তানিকারক বন্দর কোনটি? বন্দরটি কোথায় অবস্থিত আর কি? কোনটি হলো সেটা হলো গিয়ে মর্মগাঁও। আর কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। ইন হুইচ স্টেট ইজ কান্দলা পোর্ট লোকেটেড? কান্ডলা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? এটা গুজরাটে অবস্থিত, কান্ডলা পোর্ট, ঠিক আছে। তারপরে বলছে যে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর কোন স্থানে অবস্থিত? শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর এটা কলকাতাতে আমি পেয়ে যাব। তারপরে হাজিরা বন্দর কোন রাজ্যে অবস্থিত? হাজিরা বন্দর গুজরাটেই অবস্থিত। পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় কোনটি? পূর্ব উপকূলের প্রাচীনতম কৃত্রিম পোতাশ্রয় হলো গিয়ে চেন্নাই বন্দর, কি? চেন্নাই পোর্ট। তারপরে বলছে যে স্বাধীনতার পর গুজরাটে গড়ে ওঠা প্রথম বন্দর কোনটি? স্বাধীনতার পর গুজরাটে গড়ে ওঠা প্রথম বন্দর হলো গিয়ে কান্ডোলা, ঠিক আছে। কান্ডলা হলো গিয়ে স্বাধীন ভারতের পরে গুজরাটে প্রথম গড়ে ওঠা বন্দর। জওহরলাল নেহরু পোর্ট ট্রাস্ট কোথায় অবস্থিত? জওহরলাল নেহরু এটা নবী মুম্বাইতে অবস্থিত। আর এটা ট্রাস্টও সেটা মুম্বাইতে ডেফিনেটলি হবে। কোন বন্দর শহরকে আরব সাগরের রানী বলা হয়? Which port city is called the Queen of Arabian Sea? কোন বন্দর শহরকে আরব সাগরের রানী বলা হয়? এটা কোচি। তারপরে কোন বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত? এটা পারাদ্বীপ বন্দরটি ভারতের পূর্ব উপকূলে অবস্থিত। কোন বন্দরটির নাম পরিবর্তন করে দীনদয়াল বন্দর করা হয়েছে? এটা কান্ডোলা এই বন্দরটির নাম পরিবর্তন করে দীনদয়াল বন্দর রাখা হয়েছে। চাবাহার বন্দর কোন দেশে অবস্থিত? এটা ইরানে অবস্থিত চাবাহার পোর্ট, ঠিক আছে। কলকাতা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? এটা হুগলি নদীর তীরে কলকাতা বন্দর অবস্থিত। চট্টগ্রাম কোন দেশের বন্দর? এটা চট্টগ্রাম হলো বাংলাদেশের বন্দর। তারপরে বলছে আন্টার্কটিকা অভিযান কোন বন্দর থেকে শুরু হয়েছিল? আন্টার্কটিকার অভিযান এটা মর্মগাঁও বন্দর থেকে শুরু হয়েছিল। আর এই মর্মগাঁও বন্দরটা আছে গোয়াতে। এবার সায়েন্সের কিছু প্রশ্ন দেখো, জেনারেল সায়েন্সের প্রশ্ন, ঠিক আছে। কি বলছে? ডেফিনেটলি বলছে যে আলোকবর্ষ কিসের পরিমাপের একক? আলোকবর্ষ হলো গিয়ে এটা ডিস্টেন্সের পরিমাপের একক, আলোকবর্ষ, ঠিক আছে। তারপরে বলছে যে কোষের কোন অংশকে কোষের শক্তিকর বলা হয়ে থাকে? মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়ে থাকে, ঠিক আছে। ছোটোবেলার জিনিস, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিকর বলা হয়ে থাকে। এটিপি সংশ্লেষে সাহায্য করে। ডিএনএ থাকে মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ঠিক আছে। রাইবোজোম থাকে, এগুলো সব আছে। তারপরে বলছে যে কোন গ্যাসকে লাফিং গ্যাস বলা হয়ে থাকে? লাফিং গ্যাস হলো কি নাইট্রাস অক্সাইড, ঠিক আছে। নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস বলা হয়ে থাকে। বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ব্যারোমিটার বায়ুমণ্ডলীয় চাপ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডেসিবেলের সাহায্যে একটা শব্দ তার তীব্রতা কত সেটা মেজারমেন্ট করা হয়। মানবদেহের কোন গ্রন্থিকে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বা পিটুটারি, মানে কোন গ্রন্থিকে বলা? পিটুটারি গ্রন্থিকে বলা হয়, ঠিক আছে। প্রভুগ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়ে থাকে। মস্তিষ্কের কোন অংশ শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? লঘু মস্তিষ্ক মানে সেরিবেলাম, ঠিক আছে।
এটা হলো গিয়ে লঘু মস্তিষ্ক শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। তাহলে সেরিবেলাম এটা শরীরের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে, নিয়ন্ত্রণ করে। কোষ কে আবিষ্কার করে? রবার্ট হুক কোষ আবিষ্কার করে, সেল আবিষ্কার করে। আঙুর চাষকে কি বলা হয়? আঙুর চাষকে বলা হয় ভিটিকালচার। ভিটিকালচার বলা হয়ে থাকে আঙুর চাষকে। মানুষের হৃৎপিণ্ডে কটি প্রকোষ্ঠ? এটা জানো 4টি প্রকোষ্ঠ থাকে, ঠিক আছে, 4টি, ছোটোবেলার জিনিস। তারপরে বলছে যে ভিনিগারে কোন অ্যাসিড পাওয়া যায়? ভিনিগারে পাওয়া যায় অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায়, CH3COOH, ঠিক আছে, অ্যাসিটিক অ্যাসিড পাওয়া যায় ভিনিগারে। খাবার লবণের রাসায়নিক নাম কি? খাবার লবণের রাসায়নিক নাম হলো গিয়ে সোডিয়াম ক্লোরাইড, NaCl। তারপরে আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড বুকসের থেকে কিছু প্রশ্ন বলছে যে নবকলেবর আচার যা কাঠের মূর্তি পর্যায়ক্রমিক পুনর্নির্মাণ কোন বিখ্যাত মন্দিরের সাথে যুক্ত? সঠিক উত্তর জগন্নাথ টেম্পল, পুরীর জগন্নাথ টেম্পলের সাথে যুক্ত, ঠিক আছে। নবকলেবর রিচুয়াল এটা পিরিয়ডিক রিক্রিয়েশন অফ দ্য উডেন আইডলস ইন দ্য অ্যাসোসিয়েটেড উইথ হুইচ টেম্পলস? এটা হলো গিয়ে পুরীর জগন্নাথ টেম্পলের সাথে অ্যাসোসিয়েটেড যুক্ত। তারপরে বলছে যে আসাফুল দৌলা কর্তৃক নির্মিত আসফি ইমামবাড়া কোথায় অবস্থিত? এটা অবস্থিত লখনৌতে অবস্থিত, ঠিক আছে। গিদ্দা কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য? এটা পাঞ্জাবের জনপ্রিয় লোকনৃত্য। ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক হলো কি জওহরলাল নেহেরু হলো কি ডিসকভারি অফ ইন্ডিয়া এই বইটির লেখক। নেক্সট, বিখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী সোনাল মানসিং কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত? ভারতনাট্যম অ্যান্ড ওড়িশি, মানে উড়িয়ার সাথে যুক্ত আছে। ওড়িয়া হলো একটা ল্যাঙ্গুয়েজ, ওড়িশি এবং ভারতনাট্যমের সাথে যুক্ত আছে বিখ্যাত ধ্রুপদী নৃত্যশিল্পী সোনাল মানসিং, ঠিক আছে। নেক্সট, বিখ্যাত বই উইংস অফ ফায়ার, এটা হলো গিয়ে APJ আব্দুল কালামের আত্মজীবনী। তারপরে বলছে হর্নবিল উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা নাগাল্যান্ডে পালিত হয় হর্নবিল উৎসব। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? হরিপ্রসাদ চৌরাশিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তিনি হলো কি বাঁশি সাথে যুক্ত, ঠিক আছে। তারপরে বলছে রুফ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য? রুফ হলো গিয়ে জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের লোকনৃত্য। তারপরে ওনাম উৎসব প্রধানত কোন রাজ্যে পালিত হয়? ওনাম উৎসব এটা কেরালা রাজ্যে পালন করা হয়ে থাকে। ওনাম উৎসব পালন করা হয় কেরালা রাজ্যে। ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে কে পরিচিত? দাদা সাহেব ফালকে। দাদা সাহেব ফালকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে পরিচিত। বলছে যে জাতির নীতিবাক্য সত্যমেব জয়তে কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? এটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সেটা হলো গিয়ে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে সত্যমেব জয়তে। এটি নীতিবাক্য কিসের? জাতির, ঠিক আছে। এইবার বলছে যে লরেঞ্জ কার্ভ কোন অর্থনৈতিক ধারণা ব্যাখ্যা করতে ব্যবহৃত একটি গ্রাফিক্যাল উপস্থাপনা? লরেঞ্জ কার্ভ, ঠিক আছে। দেখো এই কার্ভটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে যদি কার্ভটা যদি একদম পুরো স্ট্রেট থাকে তাহলে এটা কি লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি, মানে সেই দেশে ইকুয়ালিটির পরিমাণটা ভালো আছে, যে হ্যাঁ সবাই ইকুয়ালভাবে একে অপরকে দেখে, ঠিক আছে, ইকুয়ালিটির জিনিসটা ভালো আছে এই দেশটাতে। আর যদি কার্ভটা এরকম হয় তার মানে কি সে দেশে ইকুয়ালিটির পরিমাণ খুব কম আছে, ঠিক আছে, মানে সে দেশে ইকুয়ালিটি নেই। অনেক বড় লোক, যারা গরিব তারা তো গরিবই, এরকম ইকুয়ালিটি নেই, ঠিক আছে। যেমন যারা এই কার্ভে যদি এরকম থাকে তার মানে ওই দেশটাতে, ধরো এই দাগটা একটা দেশের কার্ভ এরকম, তার মানে কি সে দেশে ইকুয়ালিটির পরিমাণ অতটা খারাপ না, মোটামুটি আছে। কিন্তু যদি আরও এরকম ব্যান্ড হয় তাহলে মনে করবে আরও খারাপ, ইকুয়ালিটি নেই ওর দেশে অত একটা ভালো, এর থেকে আরও বিশাল আরও নিচু। নেক্সট, আচ্ছা এটা কিসের? এটা হলো গিয়ে ইনকাম ইনইকুয়ালিটি দেখানোর জন্য, যে হ্যাঁ এই দেশের ইনকামের যে ইনইকুয়ালিটি আছে মানুষদের মধ্যে, যে হ্যাঁ যার কাছে টাকা আছে তার কাছে টাকা আছে, যার কাছে নেই মানে নেই আর কি, এরকম। আচ্ছা, হলুদ বিপ্লব কিসের সাথে সম্পর্কিত? ভোজ্য তৈলবীজের সাথে সম্পর্কিত হলো গিয়ে হলুদ বিপ্লব। আচ্ছা, জিডিপির পুরো নাম হলো কি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটা হলো গিয়ে। আর বলছে যে কত সালে আরবিআই জাতীয়করণ করা হয়েছিল? আরবিআই জাতীয়করণ করা হয়েছিল 1949-এ আরবিআই জাতীয়করণ করা হয়েছিল। এবার বলছে যে
বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়ে থাকে কবে? বিশ্ব ডায়াবেটিস দিবস এটা পালন করা হয়ে থাকে 14ই নভেম্বর। 14ই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস পালন করা হয়ে থাকে। তারপরে লাস্ট প্রশ্ন, রামসার কনভেনশন ইজ রিলেটেড টু দ্য কনজারভেশন অফ হুইচ এরিয়া? রামসার কনভেনশন কোন অঞ্চলের সংরক্ষণের সাথে সম্পর্কিত? এটা হলো গিয়ে ওয়েটল্যান্ড মানে জলাভূমির সাথে সম্পর্কিত। ঠিক আছে, আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়তে থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।